আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ত্রিভুজের বিভিন্ন উপপাদ্য। আমরা তো বারবার করে বলছি কি যে তোমার হচ্ছে বীজগণিত বা পাটিগণিতের যেমন সূত্র হয় ঠিক তেমনই আ আমাদের যে জ্যামিতি আছে, জ্যামিতিরও সূত্র হয়। এবং জ্যামিতি প্রমাণ করতে গেলে অবশ্যই কি লাগবে? সূত্র লাগবে। অর্থাৎ আমাদের জ্যামিতির সূত্রটা কি আসলে? এটা হচ্ছে উপপাদ্য। তো আজকে আমরা আলোচনা করব ত্রিভুজ রিলেটেড উপপাদ্য। ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজের ৩ কোণের সমষ্টি উপপাদ্য। এটা আমরা কিন্তু সবাই জানি যে ত্রিভুজের ৩ টি কোণের সমষ্টি কত হবে? ১৮০ ডিগ্রি হবে। ঠিক আছে? সে যে ত্রিভুজই হোক না কেন সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু যাই হোক না কেন, যেকোনো ত্রিভুজ তুমি আন্দাজে একটা আঁকাইবা। আঁকানোর পরে দেখবা যে ওইগুলার যে অ্যাঙ্গেল, কোণ ওইগুলা মেপে দেখবা। মেপে দেখে কি করবা? এই ৩ টা অ্যাঙ্গেল ত্রিভুজের যে ৩ টা অ্যাঙ্গেল আছে ৩ টা অ্যাঙ্গেলই যোগ করে দিবা। ঠিক আছে? যোগ করে দিয়ে আল্টিমেটলি তুমি দেখতে পারবা কি যে ৩ কোণের সমষ্টি কত? ৩ কোণের সমষ্টি ২ সমকোণ বা ১৮০ ডিগ্রি। ঠিক আছে? যেকোনো ত্রিভুজ হোক না কেন, যেভাবেই তুমি আঁকো না কেন, ত্রিভুজের ৩ টা কোণের সমষ্টি হবে কত? ২ সমকোণ বা ১৮০ ডিগ্রি। এখন আ তোমার যদি বিশ্বাস না হয় তুমি খাতায় যেকোনো একটা ত্রিভুজ আঁকাবা। ঠিক আছে? ৩ টা জাস্ট বাহুকে কি করতে হবে? ৩ টা বিন্দুতে ছেদ করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু একটা ত্রিভুজ হবে এবং সেটা তুমি মাপবে। নিজে মাপবে। মেপে দেখবে যে আসলে ১৮০ ডিগ্রি হয় কিনা। এবার দেখো বহিস্থ কোণ উপপাদ্য এটা খুবই ইজি একটা ব্যাপার। যেকোনো একটা ত্রিভুজ মনে করো যেকোনো একটা ত্রিভুজ এটাকে যদি তুমি এইভাবে বর্ধিত করো, তাহলে মনে করো যে ত্রিভুজের এই ২ টা বাহু আ বা ত্রিভুজের যেকোনো একটা বাহু তুমি আ নিবা। ঠিক আছে? আ আর বাইরে একটা অ্যাঙ্গেল কিন্তু বা কোণ উৎপন্ন হবে। ঠিক আছে? ত্রিভুজের বাইরে যদি তুমি একটা আ রেখা আঁকো বা যদি বর্ধিত করো বাইরের দিকে তাহলে কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন হবে। ঠিক আছে? তো বাইরের যে কোণটা, হ্যাঁ? এই কোণটা কেমন হবে? আচ্ছা, ত্রিভুজের ৩ টা কোণের সমষ্টি তো ১৮০ ডিগ্রি, তাই না? তাহলে দেখো এই যে এই পুরো একটা কি সরলরেখা তৈরি হচ্ছে। এই পুরো সরলরেখাটার মান কত বলো তো? এটাও কিন্তু ১৮০ ডিগ্রির সরলরেখা, তাই তো? এইটা সরলরেখা বা এক সরলকোণ বা ১৮০ ডিগ্রি টোটালটা। তো ত্রিভুজের একটা আম বাহু যা হবে, তাই না? আ অপরটা কি তার সম্পূরক কোণ হবে, তাই তো? তো ত্রিভুজের ভেতরে মনে করো একটা কোণ আছে। তাহলে কি তার বিপরীত পাশে যেটা আছে সেটা কি তার পূরক কোণ হবে মানে এইটা যা হবে এটা কি ১৮০ ডিগ্রি থেকে আ বিয়োগ করলেই হয়ে যাবে। মনে করো এটা ৩০ ডিগ্রি। তাহলে এই পাশের যে কোণটা, এই কোণটা কত হবে? এই পাশের কোণটা কত হবে বলো তো? ৩০ জাস্ট বিয়োগ করলেই হয়ে যাবে, তাই না? ১৫০ ডিগ্রি। তো এই যে খুবই ইজি কিন্তু। ৩০ বিয়োগ করলেই আমাদের কি এই যে এই পাশের অ্যাঙ্গেলটা এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এটা তুমি বলতে পারো যে ত্রিভুজের একটি কোণ যেটা হবে কি আ সেটা কি ২ টি কোণ থেকে ২ টি কোণ থেকে তো অবশ্যই ছোট হবে। অপর ২ টি কোণের সমষ্টি থেকে এবং অপর ২ টি কোণের সমষ্টি ত্রিভুজের একটা কোণ যদি তোমার থাকে, অপর ২ টি কোণ কত হবে সেটাও কিন্তু তুমি বের করতে পারবে। অপর ২ টি কোণ কত হবে? এই যে অপর ২ টি কোণের যে সমষ্টি সেটা কি? এই যে বাইরের যে কোণটা, সেই কোণটাই হচ্ছে এই অপর ২ টি কোণের সমষ্টি। বুঝতে পারছো ব্যাপারটা? আসলে আ ত্রিভুজ জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন? কারণ এর ৩ টা বাহু দ্বারা মাত্র আবদ্ধ থাকে। ঠিক আছে? এবং এর যে কোণগুলা, এই কোণগুলা কি ১৮০ ডিগ্রিতে ফিক্সড। কোণগুলার যে সমষ্টি, সেই কোণগুলার সমষ্টি ১৮০ ডিগ্রিতে ফিক্সড। এই কারণেই কিন্তু এই বিষয়গুলো এখানে ঘটে বা নির্দিষ্টভাবে হয়ে থাকে। তাহলে তুমি কি বুঝতে পারলে যে যদি বর্ধিত করা হয়, বাইরে যেই কোণটা তৈরি হবে সেটা কেমন হবে? ত্রিভুজের যেকোনো বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ প্রতিটি কোণ থেকে সবসময় আ বড় হবে। ঠিক আছে? ভিতরে যতগুলা কোণ থাকবে সবগুলো থেকে বড় হবে এবং বললাম যে কত বড় হবে, তাই না? এই যে তোমার কিন্তু বাইরে যে কোণটা এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভেতরের প্রত্যেকটি কোণ থেকে বড় এবং কত বড় সেটাও কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে চলো বিবেচনা করি। সমদ্বি মানে কি? মানে ২ টা সমান বাহু, তাই না? মনে করো এটা সমদ্বিবাহু। আচ্ছা, একটু ভালো করে আঁকি। এইটা মনে করো সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? যার এই বাহু এবং এই বাহুটা সমান। এখন যদি ২ টা বাহু সমান হয় তাহলে কি ওই সমদ্বিবাহু ত্রিভুজের যে
বাহু সংলগ্ন যে কোণ হবে, সেই কোণ ২ টাও কিন্তু সমান। মানে এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে? এই কোণটা আর এই কোণটা কি অলওয়েজ কেমন হবে? সমান হবে। তাহলে সমদ্বিবাহু আ ত্রিভুজ হলে কি তার কোণ ২ টাও কি হবে? সমান হবে। বোঝা গেছে? আর যদি তোমার হচ্ছে আ যদি ২ টা কোণ সমান হয়, মনে করো যে একটা ত্রিভুজের ২ টা কোণ সমান। ঠিক আছে? মনে করো এইটা আর এটা সমান। যদি ২ টা কোণ সমান হয় কোনো একটা ত্রিভুজের, আ তাহলে কি হবে? ওই বাহু ২ টা কিন্তু অটোমেটিক্যালি সমান হবে। মানে আমরা বিপরীতভাবে যে কথাটা বললাম, সেইটা আর এইটা কিন্তু সেম কথা। অর্থাৎ আ যদি ২ টা বাহু সমান হয় তাহলে ২ টা কোণ অটোমেটিক্যালি সমান হবে। আর যদি ২ টা কোণ সমান হয় তাহলে ২ টা বাহু অটোমেটিক্যালি কিন্তু সমান হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? যদি এই যে এই কোণটা মনে করো সমদ্বিবাহু ত্রিভুজের 60 ডিগ্রি। এই কোণটাও মনে করো 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ৬০, ৬০ কত হয়? ১২০, তাই না? ২ টা কোণ হচ্ছে ১২০ আর হচ্ছে টোটাল কত হয়? ১৮০। তাহলে অপর যে কোণটা, এই কোণটাও কিন্তু তুমি বের করতে পারবে। এই কোণটা কত? এই কোণটা হবে কত? ৬০ ডিগ্রি। তাই তো? তাহলে এইটাও হবে ৬০ ডিগ্রি। আচ্ছা, সেক্ষেত্রে আবার এটাও সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো মনে করো যে ৪৫ ডিগ্রি। এটা মনে করো 45 ডিগ্রি এবং আরেকটা সমদ্বিবাহু যেহেতু, সেহেতু আরেকটাও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কত? ৯০ ডিগ্রি। তাহলে অপর কোণটা কত হবে? অপরটা কিন্তু ৯০ ডিগ্রি হবে। বুঝতেছো ব্যাপারটা? আ আর মনে করো যে কোণ তুমি জানো না। ঠিক আছে? কোণ তুমি জানো না। এখন এখানে মনে করো এইটা ৬ সেন্টিমিটার, এইটাও মনে করো ৬ সেন্টিমিটার। অর্থাৎ ২ টা বাহুর সাইজ সেম। যদি ২ টা বাহু দেখো সমান, সমান, তাহলে কি বুঝে নিবা? এই যে কোণ ২ টা, ঠিক আছে? বাহু সংলগ্ন যে কোণ ২ টা, এই কোণ ২ টাও কি হবে? সমান হবে। মনে করো এইটাও ৬, এইটাও ৬। তাহলে এখানে যে কোণ হবে, এখানেও সেই কোণ হবে। মনে করো এইটা 45 তুমি মাপলে। তাহলে এইটাও কি অটোমেটিক্যালি 45 ডিগ্রি হবে। তাহলে বুঝতে পারছো সমদ্বিবাহুর ক্ষেত্রে যে ম্যাজিকটা? আ ম্যাজিক বলতে কি? কারণ এখানে তোমার সবই ফিক্সড। ঠিক আছে? অর্থাৎ কোণ আমাদের ফিক্সড এবং কত সেটা? ১৮০ ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে। এই কারণে এই ম্যাজিক গুলো এখানে কিন্তু ঘটে। অর্থাৎ যেকোনো ২ টা বাহু যদি সমান হয়, তাহলে আ যে বিপরীত কোণগুলা আছে, সেগুলাও পরস্পর কি হবে? সমান হয়। ঠিক আছে? আর যদি তোমার হচ্ছে ২ টা কোণ যদি সমান হয়, ২ টা কোণ যদি সমান হয় তাহলে কি হবে? তাদের যে বিপরীত বাহু আছে সেইটাও সমান হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো ত্রিভুজের বাহুর অসমতার একটা উপপাদ্য আছে। ৩ টি সরলরেখা দিয়ে আম অর্ধ কোনো ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, হ্যাঁ? এই বিষয়টা আমরা আলোচনা করব। এটা কিন্তু আমরা ত্রিভুজের আন্ডারেই আ আলোচনা করেছিলাম। মনে করে দেখো যে এখানে কি ত্রিভুজের ৩ টি বাহু, আ ৩ টি বাহু যদি হয়, ত্রিভুজের ৩ টি বাহু যদি এবং যদি কি হবে? দেখো, এটা হচ্ছে তোমার ২ টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে? যেকোনো ২ টি বাহুর সমষ্টি ত্রিভুজের আ কয়টা বাহু? ৩ টা বাহু। ৩ টার ভিতরে যেকোনো ২ টার সমষ্টি কি হতে হবে? ৩য় বাহু অপেক্ষা বড় হতে হবে। ঠিক আছে? মনে করো এই একটা ত্রিভুজ। ঠিক আছে? এইটা মনে করো হচ্ছে আ ৩, এইটা মনে করো ৪, এটা মনে করো ৫। তাহলে দেখো এখানে ছোট ২ টাই আমি ধরে তোমাদেরকে দেখাই। আ তোমাদের ৩ আর ৪ কত হয়? ৩ আর ৪ কত হয়? ৭, তাই না? ৩ আর ৪ ৭, হ্যাঁ? আচ্ছা, আর এইটা দেখো ৩ আর ৭ কিন্তু ৫ থেকে বড়। তার মানে যেকোনো ২ টার যোগফল, অর্থাৎ আমি এই বাহু এবং এই বাহু, এই ২ টা বাহুর আ যোগফল আমি নিয়েছি, কত হইছে? ৭ হইছে। তো এইটা কি হবে? ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ৩য় বাহু কত এখানে? ৫, ঠিক আছে? ৫ অপেক্ষা কি ৭ বড়? তাহলে কি এই ত্রিভুজটা আঁকা কিন্তু পসিবল। কিন্তু তোমার যদি এমন হয় যে আ মনে করো যে আ ৩ আর ৪ মনে করো নিলে, হ্যাঁ? আরেকটা মনে করো কত? আরেকটা মনে করো ৯। ঠিক আছে? তাহলে কিন্তু তুমি কখনোই এইটা বানাইতে পারবা না। ঠিক আছে? কারণ এই যে ছোট ২ টা ৩ আর ৪ মিলে কত হয়? ৩ আর ৪ মিলে হয় হচ্ছে তোমার ৭। ৭ কিন্তু ছোট ৯ এর থেকে। অর্থাৎ আরেকটা অপর যে বাহুটা, ওইটার থেকে কিন্তু আ তোমার এই ২ টার যে সমষ্টি, সেই সমষ্টিটা ছোট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তুমি ত্রিভুজ আঁকাইতে পারবা না। বুঝতে পারছো? এই যে এটা মনে করো ৩ সেন্টিমিটার, এটা মনে করো ৪ সেন্টিমিটার, এইটা মনে করো হচ্ছে ৯ সেন্টিমিটার। তাহলে তুমি এইটা দিয়ে কি এভাবে বানাইতে পারবা?
বানাইতে পারবে না কিন্তু। নাহলে তুমি নিজেই দেখো, ঠিক আছে? এই যে ৩, আ ৪ এবং ৯ নিয়ে দেখো। তোমার ৩, ৪, ৯ নেওয়ার দরকার নেই। এখানে ৭ ১ বড় আমি যদি নেই তাও কিন্তু হবে না। ৭ মনে করো ৮, ঠিক আছে? তাও কিন্তু হবে না। তো তোমাকে কি করতে হবে? ত্রিভুজ মেলাইতে হলে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ছোট, ছোট ২ টা বাহুর আ যোগফল অপর বাহু অপেক্ষা থেকে অপর বাহু অপেক্ষা কি হইতে হবে? বড় হইতে হবে। ঠিক আছে? যোগফল কি অবশ্যই বড় হতে হবে। ২ টা বাহুর যোগফল, যেকোনো ২ টা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা যখন বড় হবে, তখনই কেবল তুমি ত্রিভুজ আঁকাইতে পারবা। এখন যদি তোমার এমসিকিউ একটা কোয়েশ্চেন আসে, এমসিকিউ মনে করো কোয়েশ্চেন আসে, বলবে যে কত? মনে করো এইটাই যে ৩, ৪ এবং ৮ এই ৩ টি বাহু দিয়ে কেমন ত্রিভুজ আঁকা সম্ভব? তোমরা কি বলবা? যে ত্রিভুজ আঁকা সম্ভব না। বুঝতে পারছো? ৩ আর ৪ কত হয়? ৭। ৭ কি? ৮ থেকে ছোট। মানে সমষ্টি অপর বাহু অপেক্ষা ছোট। এ কারণে এই ত্রিভুজটা আঁকা সম্ভব না। বুঝতে পারছো? এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য, আ এটা দেখতে হবে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে? তো পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু খুবই এ খুবই সাধারণভাবে আমরা বলতে পারি। তোমরা কিন্তু বর্গ মানে বোঝো। বর্গ মানে বোঝো না? স্কয়ার, স্কয়ার মানে বর্গ এবং সে বর্গটা আসলে কি সেটা বোঝো। আচ্ছা, তো সেটার জন্য আমরা এবার হচ্ছে এটার গাণিতিক রূপটা কিন্তু দেখতে চলেছি। ঠিক আছে? চলো গাণিতিক রূপটা আমরা আ দেখি। আ এই যে, এইটা মনে করো একটা বর্গ। ঠিক আছে? বর্গ মানে কি? প্রত্যেকটা বাহুই সমান। হ্যাঁ? প্রত্যেকটা বাহুই সমান। তো প্রত্যেকটা বাহু সমান হলে এবং একটা বাহু যদি a হয় তাহলে ৪ টা বাহু কি হবে? a স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আর এই যে পিথাগোরাসের যে উপপাদ্য বা পিথাগোরাম থিওরাম, এইখানে কি হয়? এইখানে হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় শুধুমাত্র। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে কি? একটা কোণ অবশ্যই কি হইতে হবে? ৯০ ডিগ্রি বা সমকোণ হইতে হবে। যে ত্রিভুজের একটা কোণ ৯০ ডিগ্রি বা সমকোণ হবে সেটাই কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? তো এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় কি অতিভুজ এবং এই অতিভুজটাই হচ্ছে সবচাইতে বড়। সবচাইতে বড় কেন? তুমি ত্রিভুজের আরেকটা আ কথা মনে রাখবে যে আ সবথেকে বড় কোণের বিপরীত যে বাহুটা সেই বাহুটাই সবথেকে কি হয়? বড় হয় বা সবথেকে বড় বাহুর যে বিপরীত কোণটা সেই কোণটাই কি হয়? সবথেকে বড় হয়। আচ্ছা, এইটা যদি তোমার ৯০ ডিগ্রি হয়, একটা অ্যাঙ্গেল যদি ৯০ ডিগ্রি হয়, অপর ২ টার সমষ্টি কিন্তু তোমার কত হইতে হবে? ৯০ ডিগ্রি হইতে হবে। তুমি ৬০ নাও, ৩০ নাও, ৪৫ নাও, ৪৫ নাও ২ টা, হ্যাঁ? তাও কিন্তু তোমার কি হইতে হবে? ২ টা মিলিয়ে কত হতে হবে? ৯০ হতে হবে। কারণ কি? টোটাল হচ্ছে ১৮০ ডিগ্রি, তাই না? একটা যদি ৯০ হয়, একটা যদি ৯০ হয়, অপর ২ টার যোগফল হবে কিন্তু ৯০, অর্থাৎ এইটা আর এইটা হবে কত? ৯০ ডিগ্রি। আচ্ছা, তো এইটা যদি ৯০ ডিগ্রি হয় অবশ্যই কি কোণগুলা এর অপেক্ষা ছোট হবে। অর্থাৎ অপর যে ২ টা বাহু থাকবে সেই বাহুগুলা কি হবে? ছোট হবে। তাহলে তোমার হচ্ছে ৯০ ডিগ্রির বিপরীত যে বাহু, এই বাহুটাকে বলা হয় অতিভুজ। অতিভুজের উপরে তুমি যদি একটা বর্গ আঁকো, তার মানে এই যে অতিভুজ এর যে শেপটা, ঠিক আছে? মনে করো এটা সি, সি বাহু, ঠিক আছে? এ, বি, সি। মনে করো এটা সি বাহু। তো তোমার সবই কিন্তু এই সি বাহুর মতো করে আঁকতে হবে। অর্থাৎ যে বর্গটা তুমি আঁকবে অতিভুজের উপরে, সেটা অবশ্যই এই অতিভুজের আকারেই থাকবে সবগুলা। ঠিক আছে? ৪ টা বাহুই কি অতিভুজের আকারে থাকবে। এইবার দেখো, এটা মনে করো বি, এটা মনে করো এ। এর দৈর্ঘ্য, ঠিক আছে? AB এর দৈর্ঘ্য মনে করো A, BC এর দৈর্ঘ্য মনে করো কি স সি, ঠিক আছে? তো এর উপরে একটা আঁকলে, এর উপরে একটা আঁকলে, ঠিক আছে? তাহলে আঁকছো, হ্যাঁ? তো এই আঁকার ফলে তোমার হচ্ছে এখানে আ এখানে সবগুলাই কিন্তু A আর এখানে সবগুলাই B। তার মানে কি? তুমি আ যে বাহুটার উপরে তুমি একটা বর্গক্ষেত্র আঁকাইছো, সেই বাহুটাই হবে কি প্রত্যেকটা আ বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? যার উপরে তুমি বর্গক্ষেত্র আঁকাচ্ছ, মনে করো এটা ভূমি। তাহলে কি এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি ভূমির সমানে হবে। তো এই হচ্ছে বর্গ রিলেটেড ব্যাপার-স্যাপার। আচ্ছা, তো এর যে ক্ষেত্রফল সেটা হবে কি সি স্কয়ার, এটার ক্ষেত্রফল কি হবে? এ স্কয়ার, এটার ক্ষেত্রফল হবে বি স্কয়ার। ঠিক আছে? এখন মনে করো যে তার উপপাদ্য অনুযায়ী সি স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কেন? এটা হচ্ছে এই কারণেও যে তোমার এখানে অ্যা অর্থাৎ এর ভেতরে যে ক্ষেত্রফল আছে, এর ভেতরে যে ক্ষেত্রফল আছে, সেই ২ টা ক্ষেত্রফল যদি তুমি যোগ করো, তাহলে কি?
তুমি এই সম্পূর্ণ সি এর ক্ষেত্রফল পাইবা। বুঝতে পারছো? তার মানে এখানে মনে করো তুমি কি পানি রাখছো, ঠিক আছে? এখানেও ঠিক পানি রাখছো। আ মানে যতটা ধরানো যায় ওই কিউবের ভেতরে, ঠিক আছে? ততটা তুমি পানি রাখছো, এখানেও ততটা তুমি পানি রাখছো। রেখে ওই যে পানি, টোটাল যে পানিটা হবে সেটা কি? এর ভেতরে যে পানি থাকবে সেই পানির আ সমানে। আচ্ছা, তো এই যে আ ক্ষেত্রফল রিলেটেড যে ব্যাপারটা, এটা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা। আ তো এটা হচ্ছে সি স্কয়ার মানে কি সি এর উপরে বর্গ। সি স্কয়ার মানে হচ্ছে তুমি যদি এই অতিভুজের উপরে বর্গটা অঙ্কন করো, তাহলে সেই বর্গ যে ক্ষেত্রফল জুড়ে থাকবে, এ আর বি আ এর উপরে যে বর্গ আঁকবে, সেই বর্গ ২ টার সমষ্টি একসাথে যে জায়গা দখল করে থাকবে সেটা সমান। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে পিথাগোরাসের উপপাদ্য জিনিসটা আসলে কি বোঝায়। আর এখানে ভূমি এবং লম্বর কথা তো বললামই। আর অতিভুজের কথা তোমরা শ শুনেই আসছো। আচ্ছা, এইবার দেখো বৃহত্তর বাহু এবং কোণের সম্পর্ক। এই যে এইটাই খুব সম্ভবত একটু বললাম যে ত্রিভুজের একটি বাহু অপর বাহু অপেক্ষা বৃহত্তর আ বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের অপেক্ষা বৃহত্তর হবে। তার মানে আ সহজ কথায় কি সবচেয়ে বড় বাহুর ঠিক উল্টো দিকে যেই কোণটা হবে সেইটা কি সবথেকে বড় হবে। একইভাবে ছোট বাহুর বিপরীত কোণটাও কি হবে? ছোট হবে। তার মানে কি বুঝছো তুমি? যেকোনো একটা মনে করো একটা ত্রিভুজ আমি আ আঁকলাম। এখানে ত্রিভুজ দেখে তুমি মোটামুটিভাবে বুঝতে পারছো যে এই আ না এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না। আমি যাতে বোঝা যায় সেভাবে আমি আঁকি। এই যে সরি, একটু বাঁকা হয়ে গেল। বাঁকা হোক সমস্যা নাই। তো এখানে তুমি দেখেই কিন্তু বুঝতে পারছো যে এইটা খুব সম্ভবত সবথেকে কি বড় বাহু। এটা একটু ছোট, এটা আরেকটু ছোট। তো এখানে সবথেকে বড় কোণ হবে কোনটা? এই যে এই বাহুটার বিপরীতে যে কোণ আছে। মানে এই যে এই কোণটা সবথেকে বড় হবে। বা সবথেকে বড় কোণ কোনটা? এই কোণটা হচ্ছে সবথেকে বড়। তাহলে সবথেকে বড় বাহু হবে এই কোণের ঠিক বিপরীতে যেই বাহুটা অবস্থান করতেছে সেটা। ঠিক আছে? আচ্ছা, তুমি ওই আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজের কথাই যদি চিন্তা করো, সমকোণী ত্রিভুজে কিন্তু সবথেকে বড় কোণ কোনটা? 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি যে কোণটা বা সমকোণ যেটা, সেটাই হচ্ছে সবথেকে বড় কোণ। তো তাহলে বড় বাহু কোনটা? এই যে সমকোণ, সমকোণের বিপরীতে যেই বাহুটা, সেইটাই হচ্ছে সবথেকে বড় বাহু। বুঝতে পারছো? তার মানে এই অতিভুজই হচ্ছে সবথেকে বড় বাহু। আর এই কোণটা মনে করো ছোট। তাহলে সবথেকে আ এই কোণটা যদি ছোট হয়, তাহলে সবথেকে ছোট বাহু কোনটা হবে? এইটা। ঠিক আছে? আর এইটা যদি মাঝামাঝি হয় তাহলে আ তোমার হচ্ছে এই কোণের বিপরীত বাহু এইটা হবে মাঝামাঝি। ঠিক আছে? আর সবথেকে বড় কোণের বিপরীতটাই হচ্ছে সবথেকে বড় বাহু। অথবা উল্টাও বলতে পারো যে সবথেকে বড় বাহুর বিপরীত যে কোণটা সেই কোণটাই হচ্ছে সবথেকে বড় কোণ। আর সবথেকে ছোট কোণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটাই সবথেকে ছোট বাহু। বুঝতেছো ব্যাপারটা? তুমি না হয় একটু নিজে একটু এক্সপেরিমেন্ট করে দেখবা, গবেষণা করে দেখবা। ঠিক আছে? আচ্ছা, আশা করি অনেক ইন্টারেস্টিং বিষয় তুমি বুঝতে পারলে ত্রিভুজ নিয়ে। এরপরে আমরা আলোচনা করব যে ত্রিভুজ আম সমান হওয়ার কিছু শর্ত।